আবহাওয়া নিয়ে সারা দেশের জন্য বড় দুঃসংবাদ। নতুন পে স্কেলে আবারও বড় পরিবর্তনের আভাস। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 5টি পরীক্ষা স্থগিত। যশোরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। সুনামগঞ্জে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, বন্যার শঙ্কা। মিশরের অভিযোগ নাকচ করল ফিফা। শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী 48 ঘন্টায় দেশের 8 বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে। বৃহস্পতিবার সকাল 6টা থেকে পরবর্তী 48 ঘন্টার জন্য জারি করা ভারী বৃষ্টির সতর্কবার্তায় এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে এদিন সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের নতুন জটিলতা দেখা দিয়েছে। বেতন কমিশনের সুপারিশ, সরকারের আর্থিক সক্ষমতা, বার্ষিক ইনক্রিমেন্টের কাঠামো এবং বিভিন্ন ভাতা সমন্বয়ের বিষয়গুলো নিয়ে সচিব কমিটিকে ব্যাপক হিসাব নিকাশ করতে হচ্ছে। ফলে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে সময় লাগছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই সঙ্গে সরকার বার্ষিক ইনক্রিমেন্ট ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে। নতুন বেতন কাঠামোয় শুধু গ্রেড নয়, কর্মকর্তা কর্মচারীদের আয়, জীবনযাত্রার ব্যয় এবং বাস্তব প্রয়োজন বিবেচনায় নিয়ে ইনক্রিমেন্ট নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় বলছে, বর্তমানে সব গ্রেডে প্রায় একই হারে বেতন বৃদ্ধির যে ব্যবস্থা রয়েছে তা থেকে সরে এসে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার চিন্তা করা হচ্ছে। নবম জাতীয় পে স্কেলের সুপারিশ দ্রুত মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানোর কার্যক্রমও শুরু হয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যে প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের লক্ষ্যে অর্থ বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে সরকারি চাকরিজীবীদের সব গ্রেডে গড়ে 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হবে। তবে নতুন খসড়ায় এই কাঠামোতে পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী 6ষ্ঠ থেকে 20তম গ্রেড পর্যন্ত 5% ইনক্রিমেন্ট বহাল থাকবে। পঞ্চম গ্রেডে 4%, তৃতীয় ও চতুর্থ গ্রেডে 3.5% এবং দ্বিতীয় গ্রেডে 2.75% ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব রয়েছে। প্রথম গ্রেডের ইনক্রিমেন্ট আলাদাভাবে নির্ধারণ করা হবে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের আগামী 10 ও 11 জুলাই অনুষ্ঠিতব্য 5টি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে MA ও MSS প্রোগ্রামের টার্ম 242-এর দ্বিতীয় সেমিস্টার, BA/GED প্রোগ্রামের 252 টার্মের দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টার, MPH প্রোগ্রামের 252 টার্মের প্রথম ও তৃতীয় সেমিস্টার, মাস্টার্স অব এডুকেশন পরীক্ষা 2025-এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টার এবং BBA 241 টার্মের প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম লেভেলের পরীক্ষা। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, স্থগিত পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময়সূচি পরে ঘোষণা করা হবে। এই বিষয়ে সর্বশেষ তথ্য জানতে শিক্ষার্থীদের বাউবির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে। যশোরে বিভিন্ন কর্মসূচিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। জলবায়ুর পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামী নিরাপত্তা, এই প্রতিপাদ্যে পরিবেশ অধিদপ্তর যশোরের আয়োজনে এবং জেলা প্রশাসন যশোরের সহযোগিতায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT খান মাসুম বিল্লাহ। পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ
সুপার রাজিবুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর সরকারি MM কলেজের অধ্যাপক নীতিশ চন্দ্র সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস। আলোচনা সভা শেষে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা তাদের বক্তব্যে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বর্তমান প্রজন্মকে সচেতন হওয়ার এবং পরিবেশ রক্ষায় সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সুনামগঞ্জে টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার নদ নদীর পানি বাড়ছে। ভারতের মেঘালয়ে ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢল নেমে আসায় জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা দেখা দিয়েছে। গত 24 ঘন্টায় জেলায় চলতি মৌসুমের সর্বোচ্চ 265 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 9টায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে। পাউবোর দুপুর 12টার তথ্য অনুযায়ী গত 3 ঘন্টায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি 4 সেন্টিমিটার বেড়ে 7.24 মিটার এবং সাতক পয়েন্টে 6 সেন্টিমিটার বেড়ে 8.23 মিটার এবং জাদুকাটা নদীর শক্তিয়ার খলা পয়েন্টে 8 সেন্টিমিটার বেড়ে 7.78 মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সুনামগঞ্জে 265 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। ভারতের মেঘালয় ও সুনামগঞ্জের উত্তর পূর্বাঞ্চলে ভারী বর্ষণের কারণে নদ নদীর পানি দ্রুত বাড়ছে। আগামী 2 দিন সিলেট বিভাগের উত্তর পূর্বাঞ্চল সহ ভারতের মেঘালয়, ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, গত 24 ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলে জাদুকাটা, সুরমা, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী 3 দিনে এসব নদীর পানি আরও দ্রুত বাড়তে পারে। ফলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল স্বল্পমেয়াদী বন্যা দেখা দেওয়ার আশঙ্কায় রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থপ্রতিম বড়ুয়া বলেছেন, আগামী 2 থেকে 3 দিন উত্তর পূর্বাঞ্চল ও ভারতের উজানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। তাই ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। বিশ্বকাপের শেষ 16তে আর্জেন্টিনার বিপক্ষে মিশরের হারের পর রেফারিং নিয়ে ওঠা বিতর্কে এবার মুখ খুলেছে ফিফা। সংস্থাটির প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ের লুইজি কেলিনা বলেছেন, বিশ্বকাপে দায়িত্ব পালন করা রেফারিদের সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। একই সঙ্গে তিনি দাবি করেছেন, আর্জেন্টিনা মিশর ম্যাচে VAR এর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ফুটবলের আইন অনুযায়ী নেওয়া হয়েছে। মঙ্গলবার ম্যাচে 2-0 ব্যবধানে এগিয়ে থেকে ও শেষ দিকে টানা 3 গোল হজম করে 3-2 ব্যবধানে হেরে বিদায় নেয় মিশর। ম্যাচ শেষে মিশর ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে ফ্রাসোয়া লেতেক্সকিয়ে ও তার পুরো রেফারিং দলকে বিশ্বকাপ থেকে প্রত্যাহারের দাবি জানায়। মিশরের প্রধান কোচ হোসাম হাসান আরও এক ধাপ এগিয়ে ইঙ্গিত দেন, আর্জেন্টিনার প্রতি পক্ষপাত দেখানো হয়েছে। তিনি বলেছিলেন, হয়তো তারা চেয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন দলটি টুর্নামেন্টে টিকে থাকুক। এই বিতর্কের মধ্যেই ফিফার ওয়েবসাইটে প্রকাশিত এক বক্তব্যে কেলিনা বলেন, রেফারিদের সিদ্ধান্ত নিয়ে গঠনমূলক আলোচনা অবশ্যই ফুটবলের অংশ, কিন্তু ভিত্তিহীন অভিযোগের কোনো জায়গা এখন এই খেলায় নেই। তিনি আরও বলেন, ফিফা বিশ্বকাপে দায়িত্ব পালন করা রেফারিদের সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। এমন অভিযোগ অনেক সময় তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে হুমকি সৃষ্টি করে, যা কখনোই গ্রহণযোগ্য নয়। রেফারিংয়ে বাইরের প্রভাবের অভিযোগও সরাসরি নাকচ করে দেন কলিনা। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।